আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সংস্কার সংলাপের পর নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন। তথ্য মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি ঘোষণা। প্রশাসনে গতি আনতে ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ চলছে জানালেন উপদেষ্টা। সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিএনপির তাগিদ। 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা। বিশ্ব দরবারে দেশকে তুলে ধরতে শ্রমিক মালিক সম্পর্ক উন্নত করার তাগিদ। নৈরাজ্য বন্ধ করে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান। দেশের তৈরি পোশাক খাতে অস্থিরতায় দেশি বিদেশি ইন্ধন রয়েছে দাবি। পরিস্থিতি মোকাবেলায় ব্যাংকগুলোর সহযোগিতা কামনা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। প্রাণ প্রকৃতি রক্ষায় দেশে সবুজ বেষ্টনী গড়ার তাগিদ। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। সংস্কার সংলাপ তারপর নির্বাচন, এমন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর নেতারাও এ ব্যাপারে নিশ্চিত করেছেন। শ্রমিক অসন্তোষের দ্রুতই সমাধান হবে বলেও আশা করছেন উপদেষ্টারা। নীলাদ্রি শেখরের রিপোর্ট। সুদ আসল মিলে জলবায়ু ট্রাস্ট ফান্ডের 873 কোটি 81 লাখ টাকা আছে পদ্মা ব্যাংকে, যা ব্যাংকটি এখন দিতে পারছে না। তারা এ টাকা পরিশোধ করতে পারবে 2038 সাল নাগাদ। কেন এবং কী বিবেচনায় এত অর্থ ওই ব্যাংকে রাখা হলো তা যেমন তদন্ত করে দেখবে সরকার, তেমনি ওই টাকা কতদিনের মধ্যে উদ্ধার করা সম্ভব সবাই মিলে তারও রোডম্যাপ তৈরি করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বন, পরিবেশ ও পানি বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আলোচনা হয়েছে গণহত্যার মামলায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এবং সংস্কার নিয়েও। কোনো রাজনৈতিক দল নিশ্চয়ই অজনপ্রিয় হয়ে আবার একই রকম ফলাফল দেখতে চাইবে না। এই জন্য প্রথম থেকে আমরা মত বিনিময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করেছি। এক পর্যায়ে আমরা সংলাপে যাব। ওই সংলাপের মাধ্যমে রাজনৈতিক মতৈক্য গড়ে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার, সুনির্দিষ্ট কোনো ক্ষেত্রে সংশোধনী এনে তারপরেই আমরা নির্বাচনের কথা ভাবছি। এবং রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে আগে সংস্কার, পরে তারা নির্বাচনে যেতে চান। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় অনেকগুলো কারখানা বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন, ধাক্কা আসছে অর্থনীতিতে। এখানেও ষড়যন্ত্র রয়েছে জানালেন উপদেষ্টা। কোনো শ্রমিক কোনো ফ্যাক্টরিতে হামলা করেনি, এ ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত আমরা পাইনি। বরং আমরা দেখেছি যে সেখানে বেকার যুব সংঘের নামে যারা বিভিন্ন ফ্যাক্টরিতে হামলার চেষ্টা করেছে, অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বেরিয়ে এসে সেটাকে প্রতিহত করেছে। এবং আপনারা জানেন যে বেকার যুব সংঘের একজনকে নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে গাড়ি ভাঙচুর এবং কারখানায় হামলার অভিযোগে, এবং পাওয়া গেছে তিনি ছাত্রলীগের পোস্টেড নেতা ছিলেন ওই এলাকায়। তো এখানে ভেতরে ষড়যন্ত্র যেমন আছে, আবার শ্রমিকদের জেনুইন দাবি কিছু আছে। প্রধান উপদেষ্টাকে সভাপতি এবং মুগ্ধর ভাই স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠিত জুলাই স্মৃতি ফাউন্ডেশনের টিম মেম্বার থাকবেন 21 জন। যে সরকারি আসুক, জুলাই আগস্টের শহীদরা যেন সাহায্য সহযোগিতা পান সেটা নিশ্চিত করা হবে বলেও জানান উপদেষ্টা। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। 1 মাসের কার্যক্রম সংস্কার আর 100 দিনের কর্মসূচি ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রশাসনে আছে অসহযোগিতা ও স্থবিরতা। সামগ্রিক সংস্কার চলছে বলে তিনি জানান। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। নিজ মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি ঘোষণা করেন
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এই সময়ের মধ্যে স্বাধীন গণমাধ্যম কমিশন, গণমাধ্যম কর্মী আইন, সম্প্রচার আইন করার উদ্যোগসহ 23টি কাজ করার কথা জানান উপদেষ্টা। বলেন, সাইবার নিরাপত্তা আইনসহ আন্তর্জাতিক আইনের সাথে সাংঘর্ষিক কোনো আইন রাখা হবে না। মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্প যাচাই করে দুর্নীতি পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। মন্ত্রণালয়গুলোতে যে দুর্নীতির অভিযোগ ছিল যেসব প্রকল্পগুলোতে, সেসব প্রকল্প সহ সকল প্রকল্পের একটা রিভিউ আমরা কমিটি করেছি, যে সবগুলো প্রকল্প যাতে রিভিউ করা হয় এবং যেখানে যেখানে দুর্নীতির অভিযোগ আছে সেগুলো যাতে খতিয়ে দেখে একটা রিপোর্ট পেশ করা হয়। সুস্পষ্ট অভিযোগ বা প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে অনেকের ক্ষেত্রে। শনিবারের শহীদ স্মরণসভা স্থগিত করে এর জন্য 5 কোটি টাকা বরাদ্দের ব্যাখ্যা দেন উপদেষ্টা। কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে। এখানে 5 কোটি টাকা বলা হয়েছে যে এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে, নট যে 5 কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে। 5 কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও ভালো হয়নি জানিয়ে বলেন, পুলিশ বাহিনী সংস্কারের কাজ চলছে। না, প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি। আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনও সন্তুষ্ট নই এবং আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে। এই আন্দোলনে তার ভূমিকার যেই সমালোচনা, এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে না। ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে। উপদেষ্টা বলেন, সাংবাদিক সহ অনেকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত হয়ে মামলা করা হচ্ছে। যেটা বললেন সাংবাদিকদের বিষয়ে, এখানে কিন্তু আসলে জনগণের জায়গা থেকে বা উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে। অনেক জায়গায় তাদেরকে রাজনৈতিক দলের লোকেরা নানা ধরনের চাপ দিচ্ছে মামলা করার জন্য এবং তাদের ব্যক্তিগত শত্রুদের নাম এই মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলো ঘটতেছে। সমন্বয়ক নাম ব্যবহার করে অনেকে চাঁদাবাজি করছে, বিভিন্ন সুযোগ নিচ্ছে। এ ধরনের অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেয়া সংস্কারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। এ সময় আগামী 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনে 2 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। আক্তার হোসেনের রিপোর্ট। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উদযাপনের বিষয়ে দলের সিনিয়র ও মহানগর নেতাদের নিয়ে যৌথ সভা করে বিএনপি। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী গণতন্ত্র দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য 2 দিনের কর্মসূচির ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখন একটা নতুন জনগণের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার। আমরা 2 দিনের কর্মসূচি নিয়েছি। 14 তারিখে আমাদের 3:30টায়, বিকাল 3:30টায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশটি হবে এই 14-15 বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আত্মীয় স্বজন বা তাদেরকে নিয়ে এসে আপনার একটা সমাবেশ করা হবে। 15 তারিখে আমরা আমাদের কেন্দ্রীয় অফিসের সামনে অর্থাৎ নয়াপল্টনের এখানে আমরা একটা সমাবেশ করব। এই সমাবেশটা হচ্ছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সমাবেশ। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে জানিয়ে সহযোগিতার কথা বলেন মির্জা ফখরুল। বলেন, সংস্কারে জনগণের চাওয়া ও প্রয়োজনকে মূল্যায়ন করতে হবে। আমরা মনে করি যে তারা কাজ করছেন, এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করতে পতিত স্বৈরাচারের দোসররা শিল্পক্ষেত্রে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে মন্তব্য করে
শিল্প রক্ষায় ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলায় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই অগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। রিজভি নওয়াজের রিপোর্ট। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ আইসিসিবির আয়োজনে ন্যাশনাল বিজনেস ডায়ালগ 5ই আগস্ট সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের সাথে ব্যবসায়ীদের বড় জমায়েত ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। অসুস্থ থাকায় আইসিসি সভাপতি মাহবুবুর রহমানের লিখিত বক্তব্য তুলে ধরেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। নৈরাজ্য বন্ধ করে যে কোনো মূল্যে ব্যবসার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান উদ্যোক্তারা। দুষ্কৃতকারীরা ব্যবসায়িক স্থাপনা, শিল্প কলকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজ চালাচ্ছে। ব্যবসায় নৈতিকতার চর্চার পরামর্শ দেন উপদেষ্টারা। কিছু ব্যবসায়ী শিল্প মালিক বিগত সরকারের আনুকূল্যে নানা দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাতারাতি বিলিয়নিয়ার হয়ে গেছেন। তারা আপনাদের এবং দেশের সুনাম ক্ষুণ্ণ করেছেন। আমরা অর্থনৈতিক বিশ্ব মানচিত্রে বিলিয়নারদের সংখ্যা নিয়ে নাম লেখাতে অত বেশি উৎসাহী নই। স্টোরি বলে শেষ করে আমার বন্ধু ওখানে গেছে, হোটেলে থাকতো, সকালবেলা একজনের সাথে দেখা দেবো, তুমি এখানে আসছো, বাংলাদেশে বিউটিফুল কান্ট্রি, সুন্দরবন ইজ দেয়ার, কত বিউটিফুল দেশ, ইনভেস্টমেন্ট। সে বলে বাংলাদেশে আমি 6 মাস ছিলাম, করি নাই এক্সপোর্ট, পারি নাই, কারণ এভরি টেবল ওয়ান্টস মানি, এভরি চেয়ার ওয়ান্টস মানি, এভরি ডোর ওয়ান্টস মানি। এটা আপনারা বুঝতে পারেন, কে চেয়ারও খায়, টেবিলও খায়, দরজার সাথে ঢোকার সময়ও খায়। ফ্র্যাঙ্ক কনফেশন, আমরা ওই রকম সুযোগ সুবিধা থেকে আমরা বেরিয়ে আসবো। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছে। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযোগে কাজ করলে অভিজ্ঞতা তো এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। সামাজিক ব্যবসায় উদ্বুদ্ধ হতেও তাগিদ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। খিলগাঁও থানার ছাত্রদল নেতা হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। একই মামলায় জাসদ সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। আশুলিয়া এলাকায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ঢাকা জেলার বহিষ্কৃত অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাকের আদনানের রিপোর্ট। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। এদিন খিলগাঁও থানায় 2015 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় নতুন করে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়। আসামি পক্ষ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে আশুলিয়া এলাকায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের মামলায় সোনেরেশ দেখিয়ে রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষ তাদের বক্তব্য রেখেছেন এবং আয়ুষ সাহেব তার বক্তব্য রেখেছেন, আমরা আসামি পক্ষে আমরা বক্তব্য রেখেছি। গ্রেপ্তার ডিএমপির সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়াকে জনি হত্যা মামলায় 10 দিনের রিমান্ডের আবেদন করলে জামিন নামঞ্জুর করে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার রাতে মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। হাই ভোল্টেজ আসামিদের বিচারের জন্য বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উপযোগী নয় বলে জানিয়েছেন প্রসিকিউশন টিমের প্রধান তাজুল ইসলাম। পুরনো ট্রাইব্যুনাল দ্রুত সংস্কারের দাবি জানান তিনি। আর ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর শেখ হাসিনা সহ অন্য আসামিদের গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানাবেন বলেও জানান তাজুল ইসলাম। মাজহারুল হক মান্নার রিপোর্ট। পুরনো এই হাইকোর্ট ভবনে 2010 সালে শুরু হয়েছিল মানবতাবিরোধী অপরাধের বিচার। বাইরের অবস্থা ভালো হলেও বিচারকক্ষের অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ হয়ে যায় বিচার কাজ। জরাজীর্ণ বিচারকক্ষ ও গারদখানা। পরে পুরনো ভবনের পাশে নির্মাণ করা হয় নতুন ভবন, যেখানে হবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার বিচার। বর্তমানে কী অবস্থায় আছে তা দেখতে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে টিমের সদস্যরা কক্ষগুলো দেখেন। পরে রেজিস্ট্রার দপ্তরের কক্ষগুলো ঘুরে দেখেন। যে হাই ভোল্টেজ ট্রাইব্যুনাল এটা হবে, যে মামলা যেগুলো হচ্ছে, তো এই ট্রাইব্যুনালে বিচার কার্য পর্যবেক্ষণের জন্য যদি কোনো বিদেশি আসেন, তারা আসলে অবাক হবেন যে এটা কি করে একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের একটা ট্রাইব্যুনাল এখানে হতে পারে। এটা আগের যে বিল্ডিংটা আছে সেটা খুব দ্রুত যদি মেরামত করে সেখানে ট্রান্সফার করা যায় সেটা করা যেতে পারে। আদারওয়াইজ এই টিন শেডের মধ্যে এই বিচারটা করলে এটা আসলে খুব বেশি সুবিধাজনক ব্যাপার হবে না। শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা জানান তিনি। ফিরিয়ে আনা বা না আনার ব্যাপারে আমাদের এই মুহূর্তে মন্তব্য করাটা ঠিক হবে না। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে, সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে, যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরেই আমরা নেসেসারি অর্ডারস চাবো এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, আগের প্রসিকিউশন টিম পদত্যাগ করে বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে চলে যাওয়ায় মামলার গুরুত্বপূর্ণ নথি তারা দেখতে পারছেন না। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। দেশের তৈরি পোশাক খাতের বিভিন্ন এলাকায় অস্থিরতা তৈরিতে দেশি বিদেশি ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন শ্রম সচিব। জানিয়েছেন, কোনো কারখানা মালিকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। অস্থিরতার মধ্যে মজুরি নিয়ে যাতে দুষ্কৃতিকারীরা কোনো সুযোগ নিতে না পারে সেজন্য ব্যাংকগুলোর সহযোগিতা চায় বিজিএমইএ। মাসরুর শাকিলের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর হঠাৎ করে অস্থির হয়ে ওঠে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক খাত। সরকার, মালিক ও সেনাবাহিনীর নানা উদ্যোগে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সব এবং গাজীপুরে বেশিরভাগ কারখানায় উৎপাদন শুরু করা গেছে। তবে এখনও আশুলিয়ায় 160টি কারখানা বন্ধ আছে। টঙ্গীতে মালিক শ্রমিক প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন শ্রম সচিব। সেখানে দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন ইন্ধন জোগানো হচ্ছে এবং সেটি আমরা এখন ডিসক্লোজ করবো না, আমাদের গোয়েন্দা রিপোর্টে তাই। এবং সেটার জন্য আমাদের ফরেন মিনিস্ট্রি, আমাদের কমার্স মিনিস্ট্রি এগুলো নিয়ে কাজ করছে। এই ক্রিমিনাল অফেন্সের সাথে যারা জড়িত তারা বাইরে থাকবে না, তারা ভিতরে থাকবে। আমরা সেটা অলরেডি সেই অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে। ইমিডিয়েটলি যে ব্যাংকগুলি এখনো বেতন ক্লিয়ার করছে না লোনটা, এই লোনটা আর একটা দিন একটা সেকেন্ড ভোগান্তি না দিয়ে, যেহেতু এটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত এবং কোথাও কোনো ব্যাংকের শিডিউল ব্যাংকের এনি ব্যাংকের ফান্ডের কোনো সমস্যা হলে তারা বাংলাদেশ ব্যাংকে স্পেসিফিক ফান্ডের ব্যাপারে কথা বলতে পারবে। মজুরি বাড়িয়ে দেওয়াই কিন্তু একমাত্র সমাধান না, কারণ আপনি মজুরি বাড়িয়ে দিলাম, এরপরে ওই ফ্যাক্টরিটা আর অর্ডার পেল না, ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, শ্রমিক কিন্তু চাকরি আর থাকলোই না। বৈঠকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা পোশাক কারখানায় অস্থিরতার জন্য স্বৈরাচার সরকারের স্থানীয় দোসরদের ষড়যন্ত্রকে দায়ী করেন। পতিত সরকারের যে সন্ত্রাসী বাহিনী যারা ছিল, যারা শ্রমিকদের উপর নির্যাতন করেছে, কোনো শ্রমিকদের প্রকৃত নেতৃত্ব ছিল না, চেইন অফ কমান্ড ছিল না, এই 17 বছরের সমস্তটাই ধ্বংস করে দিছে। তারাই বিভিন্নভাবে এখন এই সমস্যাগুলো তৈরি করতেছে। যদি আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে ঠিকভাবে ইন্ডিকেট করতে পারে, এই সমস্যা সমাধান হয়। শ্রম সচিব পরে গাজীপুরের কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন। শ্রমিকরা জানান, বহিরাগতরা তাদেরকে আন্দোলন করার জন্য কিছু শ্রমিক দিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করেছে। নতুন উপদেষ্টা সরকার যখন দেশের অর্থনীতিকে সচল রাখার চেষ্টায় কাজ করে যাচ্ছে, তখন কারা কোন উদ্দেশ্যে দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে অস্থিতিশীল করতে চায় সেটি এখন প্রায় স্পষ্ট। এখন কঠোর হস্তে তাদেরকে দমন করা এবং রপ্তানি ও উৎপাদনকে সচল রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গাজীপুরের পোশাক কারখানার সামনে থেকে মাসরুর শাকিল,
চ্যানেল আই। মালিক ও শ্রমিকের মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয় সেদিকে নজর রেখে ওষুধ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠক করেন বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুক্তাদির ও অন্যরা। পরে ঔষধ শিল্পের নেতৃবৃন্দকে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঔষধ শিল্পের মধ্যে অনেক নির্ভরতা রয়েছে। এ শিল্পের যে বিকাশ ঘটেছে তার 98% দেশীয় কোম্পানি থেকেই পাওয়া যায়, মাত্র 2% আমদানি করতে হয়। বাংলাদেশের আগামীতে ওষুধ শিল্পের অবদান আরও বাড়তে থাকবে, আরও বিনিয়োগ বাড়বে এবং আরও কর্মসংস্থান সৃষ্টি হবে। দেশের সার্বিক অর্থনীতিতে, জিডিপিতে, প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখবে। ইদানিং কিছু কিছু ওষুধ শিল্প এবং বিভিন্ন শিল্পের মধ্যে, বিশেষ করে ওষুধ শিল্পের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, যেটা সমাধানও হয়ে গেছে। আমরা আশা করব যে এই আগামীতে আমাদের মালিক শ্রমিকদের মধ্যে যাতে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি না হয়, ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি কোনো চাহিদা থাকে, সেটা মালিক আর শ্রমিকের একটা সমঝোতার মধ্যে আমাদেরকে সমাধান করতে হবে। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে শেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। রোপিত গাছগুলোর যথাযথ বেড়ে উঠতে স্থানীয় জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ ও সম্পৃক্তকরণের বিষয়ে জোর দেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এমন কর্মসূচির প্রশংসা করেন বিশিষ্টজনেরা। হাকিম বাবুলের পাঠানো তথ্যে সাবরিনা হাসানের রিপোর্ট। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং জলবায়ুর পরিবর্তনজনিত অভিঘাত মোকাবেলায় সারা দেশে এবারও ব্যাপক হারে বৃক্ষরোপণ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। শেরপুর সদরের শিক্ষা প্রতিষ্ঠান সহ কয়েকটি স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে এবং এখানে 5000 বৃক্ষ রোপণ এবং 2000 বৃক্ষ বিতরণ করা হয়েছে, চারা বিতরণ করা হয়েছে। এবং এই যে আমরা চারা বিতরণ করছি, বৃক্ষ রোপণ করছি, একটি উদ্দেশ্য বাংলাদেশে যে উষ্ণতা, এই উষ্ণতাকে প্রশমিত করা, পাশাপাশি কার্বন নিঃসরণ যেটা হচ্ছে সেটাকেও কিন্তু কমিয়ে আনা। সব কিছু মিলিয়ে গাছের বিকল্প নেই। গাছকে যত বেশি পারি আমাদের এই বর্ষা লাগাতে হবে এবং সবুজে বাংলাদেশটাকে ছেয়ে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়। গাছ বাড়িতে ভালো করে লাগাবো, গাছের ফল খাবো, গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো, যত্ন করবো, ভালো অনেক উপকার করবে। বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক সড়কের পাশে এবং কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির ওপর গুরুত্ব আরোপ করেন বৃক্ষপ্রেমীরা। গাছ লাগানোর সুবিধা রয়েছে এই মাঠগুলোতে। আমরা আজকে শতাধিক বৃক্ষরোপণের মাধ্যমে আমরা এই কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছি। এই প্রোগ্রামকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং তাদের মাধ্যমে যেন আমরা আরো বেশি আনন্দ বোধ করে এবং উদ্যোগ আরো নেয়। এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বিশিষ্টজনেরা। বৃক্ষ আমাদের অনেক দুহাত ভরে দিয়েছে, আমরা বৃক্ষ দিয়েছি, তাই এই এলাকার জনগণকে সাথে নিয়ে যাতে বৃক্ষ লাগালি হবে না, যাতে তাদেরই সম্পদ তারা যেন রক্ষা করতে পারে। আমাদের প্রকৃতি রক্ষার জন্য এবং প্রকৃতির সঙ্গে সঙ্গে পাখি রক্ষার জন্য বৃক্ষরোপণ প্রয়োজন। সামনের দিনগুলোতে আরও বৃক্ষ রোপিত হবে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় যে প্রকৃতি ও জীবন ক্লাব যে উদ্যোগ গ্রহণ করেছে বা আগামীতেও গ্রহণ করবে, এটা নিশ্চয়ই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে। প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণে খুশি স্থানীয়রা। রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সচেষ্ট হওয়ার কথা জানান তারা। সিজন চেঞ্জ হচ্ছে, এক এক সময় যখন বৃষ্টি আসার কথা সেখানে হচ্ছে গরম। এইগুলা প্রাকৃতিক যে দুর্যোগ সবকিছু এই গাছ লাগানোর মাধ্যমে সুন্দরভাবে পরিচালিত হবে। রোপিত গাছগুলো প্রকৃতিতে নির্মলতা ফেরাতে এবং অক্সিজেনের যোগান বাড়িয়ে সুস্থ পরিবেশ করতে কার্যকরী ভূমিকা রাখবে প্রত্যাশা পরিবেশবাদীদের।
সাবরিনা হাসান, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, নতুন কোনো স্বৈরাচারের জায়গা করে দিতে এদেশে গণ অভ্যুত্থান হয়নি। বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় এসব কথা বলেন সার্জিস আলম। এ সময় চাঁদাবাজ ও সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মিতু আক্তার, রফিকুল ইসলাম, ইলিমা খন্দকার অ্যানি, অয়ন, সুবাশিরুল, রফিকুল হাসান সহ অনেকে বক্তব্য রাখেন। চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ এখন ঊর্ধ্বমুখী। মৃত্যুর হার নিয়ন্ত্রিত থাকলেও মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মক্ষম তরুণরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে বেশি। তবে জ্বর হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে চিকিৎসকের পরামর্শ না মেনে চলায় মৃত্যু ঝুঁকি বাড়ছে। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান অনুযায়ী চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 17,500-এর বেশি মানুষ, আর মৃত্যু ১০০ ছাড়িয়েছে। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসক সূত্র বলছে, চলতি মৌসুমে ডেঙ্গুর প্রকোপ খানিক দেরিতে শুরু হয়েছে। বিগত ৭-৮ দিন ধরে জ্বরে ভুগছিল, কালকা টেস্ট করে তার ডেঙ্গু ধরা খাইছে, পরে যে কালকা রাত্রে তাকে ইমার্জেন্সি ভর্তি করানো হয়েছে। ওইখানে ডাক্তার দেখাইছিলাম মডিউলে, ওইখানে ডাক্তার দেখানোর পরে ডেঙ্গু ধরা পড়ছে। এবছর ডেঙ্গুতে আক্রান্তের বেশিরভাগ অপেক্ষাকৃত তরুণ এবং কর্মক্ষম জনগোষ্ঠী। ডেঙ্গু জ্বরের ধরন অনুযায়ী তৃতীয় দিন থেকে জ্বর কমে আসে এবং ৭ দিনের মধ্যে দেখা দেয় জটিলতা। প্লাটিনেট কমে গেছিল, ৩২,০০০ চলে আসছে। আমার ডেঙ্গু পজিটিভ ছিল এবং প্লাটিলেট কাউন্ট প্রায় অনেক কমে গেছিল, এখন প্রায় মোটামুটি সুস্থ। ডাক্তার সবই ইনশাল্লাহ ভালো আছে। জ্বর নিয়ে আসছি, ডেঙ্গু জ্বর নিয়ে আসছি, এখন ইনশাল্লাহ আজকে মনে হয় ছুটি দিয়ে দিবে। চিকিৎসকরা বলছেন, জ্বরে আক্রান্ত হলে প্রথমেই ডেঙ্গু কিনা শনাক্ত করা জরুরি। আমরা মনে করি ৩-৪ দিন জ্বর হলো, জ্বর ভালো হয়ে গেল, আচ্ছা ঠিক আছে আমি ভালো, তখন সে নিজেকে সুস্থ মনে করে। কিন্তু মনে রাখতে হবে, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে 3 থেকে 4 দিন 5 দিন জ্বর যখন কমে যায়, তখন তার এই 5 থেকে 4 থেকে 7 দিন তার ঝুঁকিটা বেড়ে যায়। কারণ কী ঝুঁকি বেড়ে যায়? এই ঝুঁকি হচ্ছে তার শরীর থেকে পানি বের হয়ে যায়। এই পানি বের হয়ে সেই পানিটা চলে যায় ব্লাড ভেসেল থেকে অন্য জায়গায় চলে যায়, তখন তার প্রেশারটা ফল করে যায়, যাকে আমরা বলি ডেঙ্গু শক সিনড্রোম। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই যে জ্বরটা ভালো হয়ে গেল, তারপরে এই সময় 4 থেকে 7 দিনের মধ্যে তার প্লাটলেট কাউন্ট কমে যায়। তো প্লাটলেট কাউন্ট কমে গেলেও ভয়ের কারণ নাই, আস্তে আস্তে এটা বাড়তে শুরু করে। কিন্তু আমাদেরকে ফলো আপ করতে হবে কত দ্রুত কমছে এবং তার প্লাটলেট কমানোর জন্য তার কোনো লক্ষণ আসে কিনা। তৃতীয় বা চতুর্থ দিন থেকে জ্বর না থাকলে বিষয়টি আমলে না নেওয়ায় ডেঙ্গু শক সিনড্রোমে নানান জটিলতা ও প্রেশার পালস কমে মৃত্যু ঝুঁকিতে পড়েন রোগীরা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে প্রধান দুই প্রার্থী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম মুখোমুখি বিতর্কে জনমত জরিপের ফল প্রকাশ হয়েছে। জনমত জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিতর্কে জয়ী হয়েছেন কামালা। সিএনএনের জরিপে দেখা গেছে 63% মানুষ কামালা হ্যারিসকে জয়ী বলে মনে করছেন, আর ট্রাম্পকে জয়ী মনে করছেন 37% মানুষ। নিবন্ধিত ভোটারদের ওপর ইউগভ পরিচালিত অপর এক জরিপেও কামালা হ্যারিসকে জয়ী বলে মত দিয়েছেন। এমনকি রক্ষণশীলদের টিভি নেটওয়ার্ক ফক্স নিউজের বিশেষজ্ঞরাও বলেছেন ট্রাম্পকে পরাজিত করেছেন কামালা। তবে বিতর্কের পর সিদ্ধান্তহীনতায় থাকা ভোটারদের নিয়ে আনুষ্ঠানিক কোনো জরিপের ফল এখনো প্রকাশ হয়নি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ।
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৫তম প্রয়াণ দিবস আজ। ২০০৯ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নানা আয়োজনে দিনটি স্মরণ করেছেন শাহ আব্দুল করিমের ভক্ত অনুরাগীরা। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ দুঃখ প্রেম ভালোবাসার পাশাপাশি তার গান কথা বলে সব অন্যায় অবিচার কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আব্দুল করিম প্রায় ১৫০০-এরও বেশি গান লিখেছেন এবং সুর করেছেন। বাংলা একাডেমির উদ্যোগে তার ১০টি গান ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। ২০০৬ সালে সাউন্ড মেশিন নামের একটি অডিও প্রকাশনা সংস্থা তার সম্মানে জীবন্ত কিংবদন্তি বাউল শাহ আব্দুল করিম নামে বিভিন্ন শিল্পীর গাওয়া তার জনপ্রিয় ১২টি গানের একটি অ্যালবাম প্রকাশ করে। ২০০৯ সালের প্রথম দিকে সিলেট বিভাগীয় কমিশনারের উদ্যোগে বাউল আব্দুল করিমের সমগ্র সৃষ্টিকর্ম নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়। শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ই ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই থানার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। এবার জানাবো কৃষি সংবাদ। পানের চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকার চাষিদের। সপ্তাহে ২ দিনের হাটে বিক্রি হয় ১০ থেকে ১৫ লাখ টাকার পান। এসব পান পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনার দুর্গন্ধে বেহাল দশা বগুড়া শহরবাসীর। সেউজগাড়ি, শেরপুর রোড ও স্টেশন রোডে ফেলা ময়লায় হুমকিতে জনস্বাস্থ্য ও প্রাণ প্রকৃতি। জনপ্রতিনিধিদের দাবি, অপর্যাপ্ত জনবল এবং অর্থের কারণেই ভেঙে পড়েছে বর্জ্য ব্যবস্থাপনা। বগুড়ার শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের ট্যাঙ্ক মেরামত করার সময় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৪ জনের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার। নিহতরা নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাঙ্কের ভেতর পড়লে বিস্ফোরণ ঘটে। এ সময় বেশ কয়েকজন শ্রমিক হতাহত হন। বাংলাদেশ জামায়াতে ইসলাম চট্টগ্রাম জোনের উদ্যোগে চট্টগ্রামে দায়িত্বশীল সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সমাবেশে আরও ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যাপক আহসানুল্লাহ ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আমির অধ্যাপক নুরুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী এবং অন্যরা। সরকার পতনের ১ মাসের বেশি সময় পার হলেও সচিব চিকিৎসকদের অসহযোগিতায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছে ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড মাদার হেলথ। এ বিষয়ে ICMH অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন মাতোয়াইলের শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীরা। সে সময় বেতন ভাতা স্বাভাবিক ও হাসপাতালের নতুন নির্বাহী পরিচালক পদে সৎ ও যোগ্য ব্যক্তির নিয়োগ দাবি করা হয়। রবিবারের মধ্যে সংকট সমাধান না হলে লাগাতার কর্মবিরতির ঘোষণাও দেন তারা। আত্মপ্রকাশ করল তরুণদের নেতৃত্বে নাগরিক সংগঠন স্পিক বাংলাদেশ ইউথ। সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাজরিয়ান আলম আয়াজ ও সদস্য সচিব হলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফারদিন হাসান। বিকেলে ডিআরইউ সাগররুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে ৪৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংগঠনটি। সাবেক অধ্যাপক ফাতেমা রশিদকে প্রতিষ্ঠানে যোগদান প্রতিহত করতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ। সকালে যাত্রাবাড়ি চৌরাস্তা ও প্রতিষ্ঠানে এ আন্দোলন করেন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও এলাকাবাসী। সাবেক অধ্যাপক আওয়ামী লীগের শাসনামলের দুর্নীতিবাদ শিক্ষক বলে দাবি করেন শিক্ষার্থীরা।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ইমরানুল হকের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে স্মরণসভায় ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জামান খান, পরিচালক আলতাফ হোসেন সরকার, আব্দুল্লাহ আল আহসান ও রাখি দাশগুপ্তা। আয়োজনে আরও ছিলেন ঢাকা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফজলে রশিদ, ঢাকা ব্যাংকের সাবেক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান ও অন্যরা। স্মরণসভায় বক্তারা ইমরানুল হকের কর্মময় জীবনের নানা দিক নিয়ে স্মৃতিচারণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। উপাচার্য অধ্যাপক ডক্টর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে তার পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বুটেক্সের সব স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের নিচে এসে শেষ হয়। পরে বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মনোনীত ব্যক্তির আর উপাচার্যের চেয়ারে থাকার কোনো অধিকার নেই। দ্রুততম সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত অপ্রীতিকর পরিস্থিতির জন্য উপাচার্য নিজে দায়ী থাকবেন বলে জানান আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। রাজধানীর মিরপুরের জাতীয় উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি কমিয়ে ৩০ টাকা করা হয়েছে। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ১২ বছরের বেশি বয়সীদের জনপ্রতি প্রবেশ ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হয়েছে। ১২ বছরের নিচে প্রতিজনের প্রবেশ ফি ছিল ৫০ টাকা, যা কমিয়ে করা হয়েছে ১৫ টাকা, এবং ৫ বছর পর্যন্ত শিশুরা প্রবেশ করতে পারবে বিনামূল্যে। শিক্ষা প্রতিষ্ঠান আর অন্যান্য ক্ষেত্রেও কমানো হয়েছে প্রবেশ মূল্য।